দিল্লি এয়ারপোর্টে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা কারণটা কতটুকু জানেন বা কি হয়েছিল? ওনাকে কি পুশব্যাক করা হলো নাকি অন্য কিছু? তিনি প্রচন্ড ভারত বিরোধী অনেক কথা বলেছিলেন লাগাতার আর কি, সেই সরকার পরিবর্তনের আগে থেকে, হাসিনা চলে যাওয়ার পর থেকেও লাগাতার। সেই কারণে ওনাকে ব্ল্যাক লিস্ট করে রাখা ছিল। আর কিন্তু উনি যেটা করেছেন, আমরা যেটা জানি সেটা হচ্ছে উনি জানতেন হয়তো যে তার এইটা কিন্তু পাসপোর্টটা কিন্তু তিনি কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি সে প্রশ্নের উত্তর উনিই দেবেন, তো আমি দিতে পারবো না। উনি সেইটা নিলে সুবিধা হতো। এক, দুই হচ্ছে তিনি করেছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সার্ক ভিসা নিয়েছেন। সার্ক ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। তিনি ওখানকার ভারতীয় হাই কমিশনকেও কিন্তু জানান ভিসা তো নিতে হবে ভারতীয় হাই কমিশন। সাধারণ পাসপোর্ট নিয়ে কেউ যদি যাতায়াত করে তাহলে সে তো হাই কমিশনে অ্যাপ্লাই করবে ভিসার জন্য, তখন হাই কমিশন তাকে ভিসা দেবে। তবে হাই কমিশনে তিনি আবেদন করেন। এবং সার্ক ভিসার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনি চলে আসতে পারেন, সেক্ষেত্রে ওই কোনো নির্দিষ্ট মিশনের প্রয়োজন নেই। হয়তো ওনার মনে সন্দেহ ছিল যে তার এই পাসপোর্টটা হয়তো ব্ল্যাক লিস্টেড আছে, সার্ক হলে হয়তো অসুবিধা হবে না। কিন্তু সেটা ভারতীয় হাই কমিশনকে যদি তিনি জানাতেন, ভারতীয় হাই কমিশন কানাঘুষো সব জানতে পেরেছে, সবই জানতে পারেনি যে তা না। তিনি যদি জানাতেন, আমি হাই কমিশনও দেখেছি, মানে তাদের বক্তব্য ছিল তারা যদি জানতেন তাহলে তারা কিন্তু জানতেন যে উনি কিন্তু ব্ল্যাক লিস্টেড আছে, তারা ইমিগ্রেশনকে একটা পাঠাতেন খবর, এটা আছে ঠিকই, তো ওকে অন্তত অ্যালাউ করে দেওয়া হোক, তারা জানলে এই পদক্ষেপটা নিতেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ভারবাদে ভারত সরকারের কাছে পাঠিয়েছিল যে উনি আসছেন প্রতিমন্ত্রী হিসেবে। কিন্তু ইমিগ্রেশনের যে অফিসিয়ালরা থাকে তারা তো দে উইল গো বাই রুল বুক। এরকম তো নয় যে আপনার লাল আলো, রেড লাইট জ্বলছে গাড়ি চালিয়ে চলে গেলেন, সবুজ আলো চলছে গাড়ি দাঁড়িয়ে গেল, তাই না? হলুদে মাঝামাঝি এরকম চলছে নিয়ম কানুন, এসব তো নিয়ম কানুনের ব্যাপার আছে না, সেরকম নিয়ম তো তারা নিয়ম দেখবেন, রুল বুক দেখবেন। তারা তো বড় সড়ো কোনো বড় অফিসারও নয়, তারা ছোটখাটো স্তরের ইমিগ্রেশন অফিসার। ফলে তারা যখন দেখেছেন এর ব্যাক লিস্টে কি করবো, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। হাই কমিশনার নিজে উপস্থিত ছিলেন, তিনি বহু কষ্টে তিনি বোঝাবার চেষ্টা করেছেন উনি একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, ফলে তাকে এই ধরনের প্রোটোকল দেওয়া উচিত। সেটা হতে হতে প্রায় ঘন্টা দুয়েক কেটে গেছে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গত অফিসার তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্যারিস সফর করছেন, কেউই প্রায় দিল্লিতে নেই। যারা আছেন অনেক ছোটখাটো স্তরের কিছু অফিসাররা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে খবর দিয়ে তারপরে যারা এরকম একটা জটিলতা দেখা যাচ্ছে, তখন তাকে বলা হয় আপনি এই নর্মাল পাসপোর্টটি নিয়ে আপনি একবারের জন্য আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে, আপনি আসতে পারেন, আপনি ভারতে ঢুকতে পারেন, কিন্তু এটা নিয়ে ভবিষ্যতে আসতে পারবেন না। ভবিষ্যতে আসতে গেলে আপনাকে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসতে হবে। যাই হোক, এতে তিনি অপমানিত বোধ করেন। অপমানিত বোধ করার পর তিনি সিদ্ধান্ত নেন তিনি ফিরে যাবেন। তিনি কিন্তু ফিরে গেছেন নিজে, ভারত সরকার তাকে ফেরত পাঠায়নি। অন্য অনেককে যেমন পার্সোনাল নন গ্রাটা ডিক্লেয়ার করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, ওনার ক্ষেত্রে তা হয়। এখন পরে শুনলাম উনি এটা অপমান হিসেবে নিয়েছেন। একটা ঘটনাটা কোনোটাই কোনো খুবই আনন্দের কোনো ঘটনা ঘটেছে সেটা নয়, আমিও মনে করি যে এটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আহ হয়তো অপেক্ষা করলে ভালোই হতো, খারাপ হতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে এখন যেটা হয়েছে, যখন এর ফলে আমার মনে হয় না যে এইটাকে একটা বিরাট ইস্যু বা হাতিয়ার করে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো বাধা তৈরি হবে। আমার তো এটা জটিলতা থাকবে এক ধরনের। হয়তো দেখুন ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কোনো চিঠি দিতে চাইবে, তারা তো ভারতের অ্যাক্টিং হাই কমিশনারকে তলব করে যাকে তো অনেক কথা শুনিয়েওছে। তো সুতরাং এই যে করাটা অন্যায় হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করছি ইত্যাদি, সে ধরনের পদক্ষেপ তো তারা নিয়েইছে। তবে সেটার বাইরে গিয়ে এখন ভারত বাংলাদেশের সম্পর্কে যে এর ফলে কি গঙ্গা চুক্তি আটকে যাবে, এর ফলে কি দুদেশের সীমান্ত নিয়ে যে বৈঠক হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, কোনোটাই হবে না। দুদেশের বাণিজ্য বন্ধ হয়ে যাবে, যেটুকু আছে চলছে বাণিজ্য। আপনি দেখুন চীনের সঙ্গে ভারতের তো সব থেকে বলতে পারেন এক মুহূর্তে পাকিস্তানের মতনই প্রায় খারাপ সম্পর্ক, দুই একটা হাতাহাতি গোলাগুলিও মানে যুদ্ধও ঘটে গেছে। কিন্তু ভারতের সঙ্গে চীনের বাণিজ্য এই সময় সর্বাধিক সর্বাধিক। এবং চীন থেকে ভারতে আমদানি হয় বেশি, ভারত থেকে রপ্তানি হয় কম, ফলে ভারতের ট্রেড ডেফিসিট আছে, যেরকম ভারতের সঙ্গে বাংলাদেশেরও ট্রেড ডেফিসিট আছে।
কিন্তু এর মধ্যেও কিন্তু দুদেশের যে বাণিজ্য যেটা যতটুকু চলছে সেটা কিন্তু চলছে, সে সংখ্যাটা কিন্তু সেই আগের থেকে যে খুব নেমে গেছে এমন বিরাট কিছু না, ওই $12 বিলিয়ন হয়, সেটাই কিন্তু হচ্ছে প্রায় কাছাকাছি। আশা করি ভবিষ্যতে এই জটিলতাগুলো কাটলে আর একটু উন্নত হবে, এই বলতে পারি। বলুন। হ্যাঁ, রাশেদ ভাই। আজকে জাহিদ সাহেব সাংবাদিক সম্মেলন করলেন। উনি যে যুদ্ধাংদেহী মনোভাব উনি উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত ছিলেন ওনার ইউটিউব চ্যানেলে, যে একরকম যে ভারতের কে প্রয়োজনে পা চাটানো হবে, এই ধরনের কথাবার্তা ওনার ইউটিউব চ্যানেল ঘুরলেই পাবেন। আপনি ভারত থেকে বসে যদি ওনারটা না দেখতে পারেন চ্যানেলটা, তাহলে আপনি হয়তো ভিপিএন ব্যবহার করে দেখলেও পারবেন, যে খুব রগরগে দগদগে কথাবার্তা বলতেন। তিনি এখন ফেরত আসার পরে তিনি বলছেন যে ভারতের সাথে সম্পর্ক ঠিক থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, এতে দুই দেশেরই সম্পর্কের আরো উন্নয়ন করতে হবে, ব্যবসা। এটার কারণটা কি? উনি তো এখানে, আমরা যেটা ভাবছিলাম যে উনি এখানে এসে তো হয়তো কামান টামান রেডি করবেন, যে সরাসরি যুদ্ধ তৈরি হয়ে যায়। না, আমার মনে হয় যেটা কি আছে, আসলে উনি যাই বলে থাকুন অতীতে, কিন্তু উনি এখন তো একটা দায়িত্বশীল পদে আছেন, এবং দায়িত্বশীল পদে মানে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন। ফলে সেই হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব হিসেবে তিনি ব্যক্তিগতভাবে এমন কিছু করবেন না যাতে তিনি একটি কারণ হয়ে দাঁড়ান দুদেশের সম্পর্কের প্রতিবন্ধকতা। আমার মনে হয় তিনি হয়তো এটা রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন পরে, হয়তো আমি জানি না, বলতে পারবো না, যে তার সাধারণ নাগরিক পাসপোর্ট নিয়ে যেতে গেলে এই সমস্যাটা যে হবে সেটা বুঝতে পেরেছেন হয়তো পরে। সেই সময় হয়তো তিনি মন্ত্রী পদমর্যাদার অপমান ইত্যাদি নিয়ে উত্তেজিত কবি ছিলেন, সবই ঠিক কথা। ফিরে যাওয়ার পর বুঝেছেন যে এটা এতটা, আর ধীরে ধীরে একটা মানুষের হয়তো হয়তো ধীরে ধীরে রাগ বলা যায় যে পড়ে যায় অনেকে, শান্ত হলে। বাড়ি ফাড়ি ফিরে গেছেন, বাড়ি থেকে নিজের বাড়িতে সৎস্থানে ভালো মন্দ খেয়েছেন খেটে শরীর সুস্থ স্বাভাবিক হয়েছে। এখন সেই কারণেই তিনি হয়তো দেখছেন যে, আমার মনে হয়, আমি তো জানি না যে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে বাংলাদেশের কি লাভ হবে, আমি তো সেটা জানি না। সেটা আমার মনে হয় নিশ্চয়ই উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। এবং আমি তো নিজেও বললাম যে এত কিছুর মধ্যেও তো ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য তো হচ্ছে না যে তা না, আরো বাড়তে পারে। এটা কিছুই না, এটা খুবই স্বাভাবিক। যেটা 12 বিলিয়ন, এটা এটা অ্যাকচুয়ালি 30 বিলিয়ন হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু সেটা হওয়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ সরকার ভবিষ্যতে পদক্ষেপ নেবে। এটা উনি নিশ্চয়ই নিজেদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়ে বুঝেছেন যে এটা এতটা একটা মানে ভিসার জটিলতা নিয়ে এরকম একটা না, কারণ উনি তো সার্ক ভিসা নিয়ে গিয়েছিলেন, আমি তো বারবার বললাম, সেটা উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন কিনা আমি জানি না, কিন্তু উনি গিয়েছিলেন সার্ক স্টিকার নিয়ে, উনি ভিসা নিয়ে যাননি। সার্ক উনি ভিসাতে সাধারণ উনি এবং উনি ভিসা যেটা কিন্তু বলেছেন দাদা, একটা দেশের সার্বভৌম অধিকার। সেটা বাংলাদেশেরও যেমন সার্বভৌম অধিকার, ভারতেরও সার্বভৌম অধিকার। যে কোনো মানুষ একটা পাসপোর্ট নিয়ে ভিসা লাগিয়ে চলে গেলেই যে তাকে এন্ট্রি দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। সেটা ওর ক্ষেত্রে একটা জটিল, যিনি ছিলেন দায়িত্বে ছোটখাটো স্তরের একটা অফিসার, পুলিশের কোন ছোটখাটো স্তরের ইমিগ্রেশনে যারা থাকেন সাধারণত, খুব বড় অফিসাররা তো পরে জানতে পেরেছেন বিষয়টা। তবে রাতও হয়ে গিয়েছিল, ফলে একটা সময় হয়েছে। তবে দাদা উনি যেটা বলেছেন, উনি বললেন যে, আপনিও বললেন সেটা, যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটা মিটিং এ প্রতিনিধি দলের ইয়ে করছেন। আর উনি যেটা বলেছেন যে এইসব মিটিং গুলো হচ্ছে যে আগামী 2-1 মাসের ভেতরে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া ইন্ডিয়াতে সফর নির্ধারণ করার জন্য কি উনি, না আমাদের পররাষ্ট্রমন্ত্রী না একটা না, দেশের রাষ্ট্রপ্রধান পররাষ্ট্রমন্ত্রী তো সফর নির্ধারণ নিশ্চয়ই, করার? কিন্তু কতগুলো আসলে কি ভারত থেকে যেটা বলাও হয়েছিল বাংলাদেশকে, দুদেশের মধ্যে যে যৌথ ব্যবস্থাপনা যেগুলো আছে, সেই বৈঠকগুলো শুরু করা, সেই বৈঠকগুলোর একটা চূড়ান্ত রূপ নিলে তখন হয়তো, কারণ আমি বলছি এই কারণে বলছি, এটা উনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্তটা নেবেন তো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী নিজে। রোশন রুম যে কনফারেন্স, এর কিন্তু একটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কনফারেন্স কিন্তু হয়ে গেছে, সেটা মরিশাসে, যেটার জন্য খলিলুর রহমান এবং হুমায়ুন কবির তারা দিল্লি এসেছিলেন। দিল্লি থেকে তারা কিন্তু জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে সেখানে গিয়েছিলেন, সেসব সংবাদ প্রকাশিত হয়েছিল। এখন এরপরে একটা সামিট হবে, সামিট মানে শীর্ষ বৈঠক হবে।
শীর্ষস্তরের বৈঠক মানে সব দেশের প্রধানমন্ত্রীরা এতে অংশগ্রহণ করবে। সেই জন্যই বলছেন হয়তো যে এই সামিটের বৈঠকটা যদি ভারতে হয়, এটা যেমন এই বৈঠকটা কর্মকর্তাদের বৈঠকটা, ওখানে কি হয়, এজেন্ডা তৈরি হয়, কি কি বিষয়ে আলোচনা হবে। সেটা দ্বিপাক্ষিক সফর তারেক রহমানের নাও হলেও এই মাল্টিল্যাটারাল বহুদেশীয় মঞ্চের কোন সফর হয়তো হতে পারে। সেটা যখন উনি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী যখন বলছেন, নিশ্চয়ই সেটা উনি একটা সত্যি সত্যি অনেক বেশি, আমি বলবো যে একটা ব্রেকিং নিউজ দিয়েছে সেই অর্থে। কারণ হচ্ছে এদিকে খবর, এটা যেমন একটা খবর ছিল, গতকালকে আরেকটা খবর ছিল, নেপাল থেকে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বেশি আনার জন্য চাচ্ছে বাংলাদেশ, ভারত সরকারের না করার কারণে আনতে পারছে না। তো এই সবগুলো মিলিয়ে একই দিনে ভারতের ব্যাপারে তো 2-3টা খবর ছিল। তো না, সেই খবরটার ব্যাখ্যাও ছিল যে কেন দেওয়া যাচ্ছে না। এটা তো নয় যে বস্তা করে বিদ্যুৎ ভরে তারপরে পাঠিয়ে দেওয়া হলো। বিদ্যুৎ যায় কোথা দিয়ে? ট্রান্সমিশন লাইন দিয়ে যায়। তো ট্রান্সমিটার যারা, যেটা পাঠানো হবে, এইটা তো নিশ্চয়ই জানা আছে যে যখন ভেড়ামারা মানে বহরমপুরের কাছ থেকে যে বিদ্যুৎ কেন্দ্র, সেই ট্রান্সফরমারকে ক্যাপাসিটি বাড়াতে হয়েছিল যাতে 1200 মেগাওয়াট বাংলাদেশকে দেওয়া যায়। তার আগে তো অত ছিল না, প্রথমে 600 ছিল, ধীরে ধীরে 1200 মেগাওয়াটের ক্যাপাসিটি হতে হয়েছে। একটা লাইন যেটার মাধ্যমে যাবে, নাহলে তো লাইনটা ট্রিপ করে যাবে। 40 মেগাওয়াট যেটা যেতে পারে সেই অনুযায়ী প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। নেপাল চায় যে আরো বাড়তি পাঠাতে, এটা ঘটনা। আর নেপালে তো এত বিদ্যুতের প্রয়োজন হয় না। তো নেপাল কি করবে? নিকটতম প্রতিবেশী, সেই হিসেবে বাংলাদেশকেই দিতে চাইবে। সুতরাং এই প্রস্তাবটা ভারত, নেপাল এবং বাংলাদেশ, এদের মধ্যে একটা এনার্জি সাব কমিটি আছে। এই সাব কমিটিতে এটা আলোচনা হয়ে সিদ্ধান্ত হবে। এটা কালকে বললে কালকে হবে না। তার কারণ হচ্ছে এই ট্রান্সফরমারটার ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে যাতে 60 মেগাওয়াট বিদ্যুৎ যায়, তাই না? আজকে না হলে এটা দিলে তো বাংলাদেশ 40 মেগাওয়াটও পাবে না। যদি আমি 60 মেগাওয়াট নেপাল কাল থেকে শুরু করে দিতে, যার ক্যাপাসিটি নেই। এগুলো একটা বৈজ্ঞানিক বিষয়। আমার মনে হয় কোনো ইলেকট্রিকের বিষয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তাদের সঙ্গে পরামর্শ করলে আমার মনে হয় তারা অনেক সঠিক উত্তর দিতে পারবে। এর মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক বা কোন এই যে তিক্ততা, আমার মনে হয় না এটা খুব বড়। এটা কেউ কেউ প্রচার করতে পারেন, কিন্তু আমি বাংলাদেশের কিছু গণমাধ্যমে এটাও দেখেছি, খবরে লেখা আছে যে বা যেহেতু ক্ষমতা নেই লাইনের, সেই জন্য দেওয়া হচ্ছে না বলে ভারত জানিয়েছে। ক্ষমতা নেই এটা কেউ কেউ ইন্টারপ্রেট করবেন ইচ্ছাকৃত, বললে বলতেই পারেন। সেটা হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আছেন, যিনি বিদ্যুৎ নেন, যারা এর সঙ্গে যুক্ত, বাংলাদেশের যে বিদ্যুৎ নিগম যেটা রয়েছে লিমিটেড, তাদের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে কথা বললে পরিস্থিতিটা আরো, তারা যদি কিছু বলতেন যে না ক্ষমতা আছে তা সত্ত্বেও ভারত দিচ্ছে না, তাহলে ব্যাপারটা একটা যৌক্তিকতা পাওয়া যায়, একটা ভিত্তি হয়। তা না হলে এটা মিডিয়ার লেখাতে কিছু, মিডিয়ার সবাই সবকিছু জানে তা না, আমিও সব বিজ্ঞান জানি না, কিন্তু আমি শুনেছি, এটা হওয়ার পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ট্রান্সমিটারের ক্যাপাসিটি নেই। দাদা একটা ছবি দেখাই, এটা হচ্ছে আমাদের রংপুরে গাইবান্ধা, রংপুর জেলার গাইবান্ধায় 85 ফিট উচ্চতার একটা রাম মূর্তি নির্মিত হচ্ছে, যেটার 95% কাজ অলরেডি শেষ। এরপরে এটা আমাদের কিছু মৌলবাদী জনতার মিছিল মিটিং এর কারণে এটা স্থগিত রাখছে সরকার। এখন বিভিন্ন জায়গায় গুঞ্জন যে এইটা রয়ের টাকায় এই মন্দির এবং এই মূর্তি, এবং সম্ভবত রংপুরটাকে ভারত দখল করে নেওয়ার একটা নতুন পায়তারা। আপনার কি মনে হয়? আপনার কি শেষ পর্যন্ত আমার মনে হয় গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হচ্ছে, তুলিয়ে দিয়ে গরুকে বলা হচ্ছে তুই ন্যাজ না, মানে এতটাই করছে। আপনাদের ওখানে বৃষ্টি হয় তো রয়ের জন্য, বন্যাও হয় রয়ের জন্য, মেঘ হয় রয়ের জন্য, যদি কোনো অভাব হয় অভিযোগ হয় সবটা রয়ের জন্য। র এখন ভারত থেকে ওটা রয়ের ওপরে পড়েছে। রয়ের টাকায় হচ্ছে, তো এতদিন ওখানে তৈরি হচ্ছিল, এতদিন। শুনুন, এই মন্দিরটা তো একদিনে তৈরি হয়নি, মূর্তিটা তৈরি হতে কতদিন লেগেছে আমি তো জানি না, আমিও জানলাম এই প্রথম। এটা কতদিন ধরে তৈরি হচ্ছে, যতদিন ধরে তৈরি হচ্ছিল সেটা তো সবটাই সরকারের যে বা যারা ছিলেন তারা তো জানতেন যে মূর্তিটা তৈরি হচ্ছে। এবং যদি সেখানে রয়ের টাকা দিয়ে যদি মূর্তি তৈরি হয়ে থাকে, তাহলে সেটা তো তারা জানতে পারবেন। বাংলাদেশের তো নিশ্চয়ই গোয়েন্দা বাহিনী খুবই, আমি বলবো খুবই পোক্ত, তারা তো সব খবর রাখেন।
ফলে তারা তো এটা এতদিন পরে কেন, এটা এতদিন পরে এলো এই কারণে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা যখনই মানে উন্নতির কোনো লক্ষণ দেখা দেয়, তখনই একদল শক্তি আছে যারা পাকিস্তানপন্থী শক্তি, তারা চায় না সম্পর্কটা ভালো হোক। এবং সেই কারণে তারা এইগুলো এতদিন বাদে মূর্তিটা 90% তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে তারা আপত্তি করছে। যখন তৈরি হচ্ছে, শুরু হওয়ার সিদ্ধান্ত হলো, সেদিন তারা আপত্তি করে। সেদিন আপত্তি করেনি মানে সেদিন তাদের মনে হয়নি তেমন করে। এখন মনে হচ্ছে আরে, আর এর ফলে তো ভারত বাংলাদেশ সম্পর্ক খুব চমৎকার হয়ে যাবে, তাহলে তো আমাদের দোকান সব বন্ধ। তখন তারা এইটাকে একটা ইস্যু করেছে। এটা দক্ষিণপন্থী চরমপন্থা এবং ভারত বাংলাদেশ মৈত্রী বিরোধী শক্তিরই এটা হাত এবং প্রচার বলে আমার মনে হয়। এটা আমি যারা ওই মূর্তিটা যারা করছে, ওই তরুণী দাস, ওনাকে এনে আমি একটা ইন্টারভিউ করেছিলাম, তখন উনি বললো যে এটা সর্বপ্রথম সবচেয়ে বেশি খারাপ করেছে আপনার ফ্রান্সে থাকা 3 ইঞ্চি নাম খ্যাত আপনার সেই ইউটিউবার উনি। তবে তার আগে ওনার ভাই নাকি 10,000 টাকা ওখানে দান করে দিয়ে আসছে ওনার ভাইয়ের জন্য দোয়া টোয়া চাইতে। জামাতের এক নেতা, তিনি এতদিন হেল্প করেছেন, কিন্তু এখন বলছে কিছু টাকা দাও কারণ উনি ইলেকশন করবেন। এই সবগুলো নিয়েই নাকি পরবর্তী এখন আপনারা নাকি দখল করছেন। তা আমার প্রশ্নটা হলো, এই মূর্তিটা দিয়েই কি আপনারা দখল করতে হবে রংপুর? অন্য কোনো উপায় ছিল না? না, মূর্তি থাকলে দখল করা মুশকিল। দখল করতে গিয়ে মূর্তিটা যদি ভেঙে যায় তাহলে ভারতের হিন্দুরা লেগে যাবে, তাই না? রামের মূর্তি ভেঙে দিলে, কারণ প্যাটন ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে যেতে হবে তো দখল করতে, ফলে মূর্তিটা তো ভেঙে যাবে। কেন এরকম দখল? কোনো সার্বভৌম কোনো জায়গায় কোনো দেশকে ভারত এখনো পর্যন্ত দখল করেনি, আক্রমণ করেনি, কোনো সরকারের ভারতের করেনি। বরঞ্চ ভারত তাদের 10,000 একর জমি বেশি বাংলাদেশকে দিয়েছিল ছিটমহল বিনিময়ের সময়, তাই না? যেটা অন্য কোনো তিনটা দেশের করিডোরের কাছাকাছি। এর কারণ এটা অন্য কোনো দেশ দিতে পারে না, কারণ দিয়েছিল সম্পর্কটা যাতে ভালো হয় সেই কারণে। সেটা আওয়ামী লীগ প্রচার করতে পারেনি, সেটা অন্য বিষয়, যে ভারত থেকে আমি 10,000 একর জমি ছিনিয়ে আনলাম। কিন্তু তাদের প্রচার করা উচিত ছিল, সেটা প্রচার করতে পারেননি। ফলে জমি তো ভারত দিয়েছে, ভারত তো দখল তো করেইনি, উল্টে জমি খুইয়েছে বাংলাদেশের কারণে। তো সুতরাং সেই জমি তো আগে ফেরত পাওয়া দরকার, তারপরে তো রংপুর দখল, তাই না? আমার মনে হয় এটা প্রচার করা ইচ্ছা, ওই ভারত বিরোধী মনোভাব বা সোশ্যাল মিডিয়াতে এমন কথা বললে মানুষ তো আজকাল পড়াশোনার থেকে বেশি হোয়াটসঅ্যাপে বিশ্বাস করেন। ফলে হোয়াটসঅ্যাপে যেগুলো চলে সেগুলোতে বিশ্বাস করছেন। দেখেছেন তো হোয়াটসঅ্যাপ না, ব্রিটেনের ওটা প্রধানমন্ত্রী টিকটক। এটা সিদ্ধান্ত হচ্ছে নিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন না যে এখন কিশোরদের জন্য হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করবেন। হ্যাঁ, টিকটক, টোটাল সোশ্যাল মিডিয়া টিকটক এগুলো নিষিদ্ধ করছে ব্রিটেনে। দাদা আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে পুশব্যাক চলতেছে বাংলাদেশে, পুশব্যাক পুশিং যেটা চলছে, এটা তো এখন মানবতার অবস্থা শূন্য লাইনে অনেক লোকজন। আবার এদিকে আপনাদের 3টা গেরিসন আছে, যেটা নতুন করে 3টা গেরিসন খোলা হয়েছে দিল্লি। তো এই গেরিসন গুলা তো ডিফেন্সের জন্য, এটা তো অফেন্সিভ গেরিসন হয়ে গেল। এই পুশব্যাক, তারপরে সীমান্ত সমস্যা, সবগুলো নিয়ে কি আসলে যুদ্ধ বাঁধানোর কোনো একটা পরিকল্পনা কারো আছে কিনা? নাহলে 3টা গেরিসন আপনাদের যেই। না, এটা তো সীমান্ত রক্ষীর কাজ, গ্যারিসন তো আর্মি, আর্মি তো কোথাও নেই, আর্মি তো নামেনি। আপনাদের ওখানে রাস্তায়, তোমাদের ওখানে রাস্তায় আর্মি নেমে আছে এখন, যারাকে যায়নি। আমাদের এখানে তো সিভিল নিরাপত্তার বিষয়টা সীমান্তরক্ষী বাহিনী, তার বিএসএফ দেখে, আর ভারত চীনে ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স তারা দেখে, তারাই করছে। কোনো গ্যারিসন, কিছু নতুন কিছু ঘাঁটি ডিফেন্সের কারণে, আত্মরক্ষার কারণে কিছু ডিফেন্সের কিছু কিছু জায়গায় নতুন নতুন কিছু সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে না যে তা না, তৈরি হচ্ছে। সেটা আক্রমণ, সেটা তো সবাই করে। যেভাবে একটা সময় মনে হয়েছিল যে আমাদের বোধহয় 7 সিস্টার ইউনুস দখলই করে নেবে, মনে হচ্ছিল, আমি রোজ যেভাবে বলতে শুরু করেছিল। স্বাভাবিকভাবেই একটা দেশ তাতে উদ্বিগ্ন হবেই, তার তার প্রস্তুতি লাগছে। কিন্তু যুদ্ধ করার তো কোনো বিষয় নেই, যুদ্ধ করার প্রয়োজনটা কি? কেন যুদ্ধ হবে? প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তো এরকম যুদ্ধ, ভারত যেখানে যে রাষ্ট্রটা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে সেই রাষ্ট্রকে দখল করার জন্য যুদ্ধ করবে, এটা ভাবাটাও অন্যায়। এটা ওই সেই শক্তি, তারাই এই মুহূর্তে খুব ডমিনেন্ট বাংলাদেশে, খুবই ডমিনেন্ট। কারণ এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলিনি, যে আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক লেগেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তিনি জঙ্গিবাদ এবং ইত্যাদি বিষয়ে তিনি গবেষণা করতেন এবং তিনি প্রবন্ধ বইও প্রকাশ করেছেন অনেক।
তাকে তিনি একটা কোনো একটা ব্যাংকে ট্যাঙ্কে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ব্যাংকের কিছু দুর্নীতি ঘটেছিল, যেটা তিনি যারা করেছিল তারা পলাতক। কিন্তু ওনার সঙ্গে যে নজনকে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মানে নজনই মুক্তি পেয়ে গেছেন, কিন্তু ওনাকে মুক্তি দেওয়া হচ্ছে না। উনি কিন্তু জামিন পেয়েছেন, সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, গত সপ্তাহেও জামিন পেয়েছেন। কিন্তু জামিন পাওয়ার পরেও আবার একটা বিস্ফোরক মামলায় তাকে শেখ হাসিনার সঙ্গে যুক্ত করা হয়েছে। একজন অধ্যাপক মানুষ, তিনি কেন? তিনি জামায়াত চরমপন্থার বিরুদ্ধে বই লিখেছিলেন। ফলে জামায়াতের প্রভাব থেকে এখনো বিএনপি সরকার বেরোতে পারছে না, তাদের কারণে তিনি জামিন পাচ্ছেন না। এবং একজন শিক্ষিত মানুষ, খুবই শ্রদ্ধেয় মানুষ, তার লেখার যদি আপত্তি থাকে তাহলে তার প্রতিবাদ করতে পারে, কেন করবেন না? তারা পাল্টা বলুন যে উনি অসত্য কথা লিখেছেন, তাই বলে তাকে গ্রেপ্তার করে জেলে রেখে দিতে হবে, জামিন দেওয়া হবে না।